হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রিসার্চ ডাইজেস্ট পডকাস্টের আজকের এপিসোডে। তো আজকে আমরা যে পেপারটি নিয়ে আলোচনা করব সেটি পাবলিশ হয়েছে নেচার কমিউনিকেশন জার্নালে এবং পাবলিকেশনটির টাইটেল হচ্ছে দি আরআরএম mediated RNA binding activity in T. brucei RAP1 is essential for VHG monoallelic expression. তো এই আর্টিকেলটি নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছে মার্জিয়া আফরিন। মার্জিয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই এবং বর্তমানে পোস্টডক করছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। মার্জিয়া, তোমাকে স্বাগতম আমাদের এই রিসার্চ ডাইজেস্ট পডকাস্টে। তো আমরা তোমার শিওর। তো আমরা এই আর্টিকেলটি নিয়ে আজকে কথা বলবো এবং সহজ ভাষায় আমরা বোঝার চেষ্টা করব তোমার কাজটি সম্পর্কে। তো আমি ব্যাকগ্রাউন্ড দিয়েই শুরু করি, ঠিক আছে? তো আমরা তো জানি যে ডিপ্লয়েড অর্গানিজমে ইউজুয়ালি দুইটা অ্যালিল থাকে আমাদের প্রত্যেকটা জিনের, এবং আমাদের প্রায় 20,000 জিন আছে অলমোস্ট, এবং ইউজুয়ালি বোথ অ্যালিল এক্সপ্রেশন হয় এবং কিছু কিছু ক্ষেত্রে যে মনো অ্যালিলিক এক্সপ্রেশনটা হয়। তো এই দুই টাইপের এক্সপ্রেশনের মধ্যে আসলে ডিফারেন্সটা কি এবং কখন মনো অ্যালিলিক এক্সপ্রেশনটা হয়? মেবি মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে এই এক্সপ্রেশনটার কোনো রিলেভেন্স থাকতে পারে। প্লিজ এই ব্যাপারে আমাদের একটু বলো। হ্যাঁ, থ্যাংক ইউ হাসান। তোমার খুবই চমৎকার একটা কোশ্চেনের জন্য, মানে যেটা ব্যাকগ্রাউন্ড, এটা বোঝার জন্য, এই পেপারটি বোঝার জন্য এই ব্যাকগ্রাউন্ড আমাদের জানা অবশ্যই ইম্পর্টেন্ট। তো যেটা বললা যে রেগুলার জিন এক্সপ্রেশন অ্যান্ড মনোঅ্যালিলিক জিন এক্সপ্রেশন, এই দুইটার পার্থক্য কি? তুমি অলরেডি বলেছো যে আমাদের প্রত্যেকটা জিনের যে আমাদের যে জেনেটিক মেকআপ বলি আমরা, তার দুইটা করে কপি থাকে প্রত্যেকটার। সো দুইটা কপি যখন সমানভাবে এক্সপ্রেস করে তখন হচ্ছে সেটাকে আমরা রেগুলার যে এক্সপ্রেশন বলি, জিন এক্সপ্রেশন বলি, সেটা হয়। এবং সেটা কেন হয়, সেটা মোস্ট অফ দ্য কেসে সেটা আমরা যেসব জিনগুলা রেসপন্সিবল ফর আওয়ার, মানে আমাদের যে স্ট্রাকচারাল জিনস বা হাউসকিপিং জিন যেগুলো আমাদের মানে মানে একদমই কনসিস্টেন্টলি দরকার, সেই সব জিনগুলার জন্য সবসময় রেগুলার জিন এক্সপ্রেশনটাই হয়। অ্যান্ড মনোলিলিক জিন এক্সপ্রেশন যখন হচ্ছে যে দুইটা কপি, জেনারেলি যেটা দুইটা কপির মধ্যে যদি একটা সাপ্রেস থাকে এবং আরেকটা এক্সপ্রেস না হয়, সেক্ষেত্রে আমরা বলি এটা হচ্ছে যে মনোঅ্যালিলিক্যালি জিন এক্সপ্রেশন। তো সেটা বিভিন্ন ক্ষেত্রে নর্মালি মানে হায়ার ইউক্যারিওটস বা হায়ার অর্গানিজমের এটা মানে রেটটা কম, বা এটা যদি আমি লোয়ার ইউক্যারিওটসে যাই বা বিভিন্ন মাইক্রো অর্গানিজমে যাই, সেটাকে আমরা এটার অনেক আমরা রিলেভেন্স দেখতে পাই। যেমন যে পেপারটার কথা আমরা বলছি, এই ক্ষেত্রে আমরা জানি যে আমরা শুধু এই ট্রাইপানোসোমা ব্রুসিয়ার ক্ষেত্রেই না, বা আরো কিছু অর্গানিজমেও এটা দেখা যায়। মনোঅ্যালিলিক এক্সপ্রেশনটা তখনই আমরা দেখি যেখানে অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন বলে একটা টার্ম আছে, সেটার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। সো এই হচ্ছে মানে মেইন ডিফারেন্সটা এটাই যে দুইটা কপি এক্সপ্রেস হয় না মনোঅ্যালিলিকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো তোমার এখানে যে মডেল অর্গানিজমটা ছিল ট্রাইপ্যানোসোমা ব্রুসেই বা টি ব্রুসেই যেটা আর কি, তো এটা তো একটা প্রোটোজোয়া। সো ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট দ্য প্রোটোজোয়া হলো যে এটা সিঙ্গেল সেল ইউক্যারিওটস, তাই না? তো এই পার্টিকুলার প্রোটোজোয়াটার ক্লিনিক্যাল বা বায়োলজিক্যাল ইম্পর্টেন্সটা সম্পর্কে একটু বলো। আচ্ছা, সো আমরা অলরেডি জানি যে ট্রাইপানোসোমা ব্রুসিয়াই মানে এটা প্রোটোজোয়ান প্যারাসাইট, এবং এটা হচ্ছে যে একটা মানে আফ্রিকান ডিজিজ যেটা আমরা বলি যে স্লিপিং সিকনেস। সো এই ডিজিজটার জন্য মানে এই প্রোটোজোয়ান প্যারাসাইটটা রেসপন্সিবল। আর এই প্যারাসাইটটা আসলে ক্যারিড বাই সেটসি ফ্লাই। সো একটা ওয়ান কাইন্ড অফ ফ্লাই বা মাছি যেটা যে এই প্যারাসাইটটাকে ক্যারি করে, এবং ক্যারি করে যখন হচ্ছে মানুষ কোনো মনুষ্য জীবকে যে মানে বা এটি ক্যাটেলও হতে পারে, গরু বা ক্যাটেলকেও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে যদি কামড়ায় তখন সেটা মানুষের ব্লাড স্ট্রিমে চলে যায়। তখন সেই প্যারাসাইটের সেই ফর্মটাকে আমরা বলি ব্লাড স্ট্রিম ফর্ম। আর যে প্যারাসাইটের যে ফর্মটা সেটাকে আমরা বলি প্যারাসাইটিক ফর্ম অফ দিস ট্রাইপানোসোমা ব্রুসিয়াই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এই
অর্গানিজম রিলেটেডই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন। তো নট অনলি দিস অর্গানিজম, মানে আরো অনেক অর্গানিজমে যে অ্যান্টিজেনিক ভ্যারিয়েশনটা খুব ইম্পর্টেন্ট ওদের কাইন্ড অফ নিজেদের প্রোটেকশনের জন্য, তাই না? তো এবং তোমার এখানে পার্টিকুলারলি স্টাডি করছে একটা সারফেস অ্যান্টিজেন যেটাকে বলে হচ্ছে ভ্যারিয়েন্ট সারফেস গ্লাইকোপ্রোটিন। সো এই অ্যান্টিজেনিক ভ্যারিয়েশনের জন্য এই পার্টিকুলার অর্গানিজমে ভিএসজির ইম্পর্টেন্সটা কি, এবং নির্দিষ্ট কোনো কারণ আছে কিনা যে এটা স্পেশালি মনোঅ্যালিলিক এক্সপ্রেশন হয় এবং হচ্ছে টেলোমারিক রিজিয়নে হয়, মানে কোনো পার্টিকুলার কারণ আছে কিনা এই বিষয়ে? খুবই চমৎকার একটা কোশ্চেন। সো যেটা বললা যে অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন, সো হোয়াট, তো আমাদের ফার্স্টে বুঝতে হবে যে হোয়াট ইজ অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন। সো মোস্ট অফ দ্য কেসে যেটা হয় যে হোস্ট প্যারাসাইট ইন্টারাকশনের যে ব্যাপারটা, যখন কোনো হোস্ট কোনো প্যারাসাইট দিয়ে ইনফেকশন হয়, তো হোস্টের যেটা ইমিউন রেসপন্স থাকে, যে ইমিউনিটি সে গ্রো করে এগেইনস্ট দ্যাট প্যারাসাইট না। সো সো হোস্ট বা যেটা আমরা এই ডিজিজের বেলায় আমরা বলতে পারি যে মানুষ বা আমাদের যে মানে ইমিউন সিস্টেমটা, তো রিকগনাইজ করে এই প্যারাসাইটটাকে না, তো প্যারাসাইটকে রিকগনাইজ করে কিল করে ফেলে। কিন্তু প্যারাসাইট তো চায় না যে মানে আমি বা হোস্ট তাকে কিল করে ফেললো। এই জন্য যে তাদের যে আউটার সারফেসটা, সেই সারফেসটা একটা হয় না। সো সেই সারফেসটা হয় মাল্টিপল, কিন্তু এট এ টাইম সে একটাই এক্সপ্রেস করে, সে কনস্ট্যান্টলি সুইচ করতে থাকে। যে এখন যদি হয় সেটা ফর এক্সাম্পল যেটা ভিএসজি বললা, এই ট্রাইপ্যানোসোমা ব্রুসিয়ার ক্ষেত্রে ভেরিয়েন্ট সারফেস গ্লাইকোপ্রোটিন। সো এই ট্রাইপ্যানোসোমা ব্রুসিয়ার রিপার্টরিতে প্রায় মোর দেন 2000 ভিএসজি জিন আছে, ঠিক আছে? সো অলমোস্ট 2500 অলমোস্ট। সো এই যে ভিএসজি রিপার্টরি, নট লাইক অল অফ দেম এক্সপ্রেস দ্য সেম টাইম। সো ফর এক্সাম্পল একটা সার্টেন মোমেন্টে যদি ভিএসজি এ, ধরলাম ভিএসজি এ এক্সপ্রেস করে, হোস্ট তাকে রিকগনাইজ করে, হোস্ট রিকগনাইজ করার ইমিডিয়েটলি, বাট দিস প্যারাসাইট আর ভেরি কানি, ওরা ভেরি কানি, ইমিডিয়েটলি সে সুইচ করতে থাকে টু ডিফারেন্ট সারফেস গ্লাইকোপ্রোটিন। তখন হোস্টকে আবার অ্যান্টিবডি তৈরি করতে হয় নতুন এই সারফেস অ্যান্টিজেনের এগেনস্টে। বাট এই প্যারাসাইট তো কানি, সো সে আবারও কনস্ট্যান্টলি সুইচ করতে থাকে। তো হোস্ট তো মানে কনস্ট্যান্টলি মানে অ্যান্টিবডি মানে জেনারেট করতে করতে একটা পর্যায়ে আসলে পারে না, যেহেতু এই মানে ওদের রিপার্টরিটা অনেক বড়, সে কনস্ট্যান্টলি সুইচ করতে থাকে। সো এটার মেইন নিডটা হচ্ছে ওদের টু ইভ্যাট দ্য হোস্ট ইমিউন সিস্টেম, যে হোস্ট ইমিউনের সিস্টেমটাকে কিভাবে ফাঁকি দেওয়া যায়, কিভাবে ফাঁকি দিয়ে ওর ইনফেকশনটাকে পারসিস্টেন্ট আর লঙ্গার করা যায়, সেটাই হচ্ছে অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন। আর সেই অ্যান্টিজেনিক ভ্যারিয়েশনে বলতে গিয়ে যে আমি বললাম যে ট্রাইপ্যানোসোমা ব্রুসিয়া এর যে ভিএসজি, সো এটা হচ্ছে মোর দেন 2500, অলমোস্ট 500 জিনস ইন দিস ট্রাইপ্যানোসোমা ব্রুসিয়া। এন্ড কেন এটা টেলোমিয়ারের সাথে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ভিএসজিটা যে এক্সপ্রেস করে, যে মানে ট্রান্সক্রিপশন যে ফ্যাক্ট, মানে যে পুরা ইউনিটটা, সেই ইউনিটে এই ভিএসজি জিনটা ইজ ভেরি অ্যাডজেসেন্ট টু টেলোমিয়ার, almost very close, like almost 2 kb upstream from telomere. So and আমরা জানি যে টেলোমিয়ার এবং টেলোমিয়ার অ্যাসোসিয়েটেড যে ফ্যাক্টর গুলা বা শেল্টার complex, সে কন্ট্রোল করে all the like expression and of from subtelomeric, and this VHG gene is right in their subtelomeric region. So that is why telomere is very important for this VHG monoallelic expression. আচ্ছা আচ্ছা, ওকে। সো এই ব্যাটল চলতেই থাকে হোস্ট এবং যে অ্যাটাক করছে সে ভাইরাস, ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া, যে ওরা চাচ্ছে মোর অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন করবে, আমাদের ইমিউন সিস্টেম চাচ্ছে কিভাবে ওকে মেরে ফেলা যায়। সো ব্যাটল চলতেই থাকবে এনিওয়ে। সো তুমি পার্টিকুলারলি র্যাপ1 প্রোটিন নিয়ে কাজ করেছো, এবং আমরা জানি যে র্যাপ1 প্রোটোজোয়াতেও থাকে, ইউক্যারিওটসেও থাকে, এবং একটা স্পেশাল ইউনিক ফাইন্ডিংস তোমাদের যে এই পার্টিকুলার অর্গানিজমের র্যাপ1 এর মধ্যে আরএনএ রিকগনিশন মোটিভ থাকে বা আরআরএম থাকে, যেটা ইউক্যারিওটসে থাকে না। তো ইউক্যারিওটসে থাকে না যে, বা এটার ইম্পর্টেন্সটা একটু বলো যে ইউক্যারিওটসে কেন দরকার নেই, বা কেন ওই টি ব্রুসেইতে এটা দরকার? আচ্ছা আচ্ছা, সো এটা কয়েকটা ধাপে আমি অ্যান্সার দিই, তুমি যেহেতু কোশ্চেন। তো সেটা হচ্ছে ফার্স্টে যে র্যাপ1টা কি,
হ্যাঁ, সো RAP1 হচ্ছে রিপ্রেসর অ্যাক্টিভেটর প্রোটিন 1 and which is called RAP1. সো ওকে। এই RAP1 প্রোটিনটা যেমন হায়ার ইউক্যারিওটসেও আছে, লোয়ার ইউক্যারিওটসে আছে, মানে এর হোমোলগস গুলা ডিফারেন্ট, মানে ইভলিউশনারি, বাট স্ট্রাকচারটা আমরা বলছি যে স্ট্রাকচারটা ডিফারেন্ট। হয়তোবা তাদের যে ওকে। ডোমেন স্ট্রাকচার সেটা হতে পারে যে হায়ার ইউক্যারিওটসে একরকম, লোয়ারে একরকম, বা হুম। প্রোটোজোন প্যারাসাইট গুলোতে একরকম না। সো এই আর এই যেহেতু প্রোটিনটার নামই হচ্ছে রিপ্রেসর অ্যাক্টিভেটর প্রোটিন, তো আমি বুঝতেই পারছি যে এটা আসলে ডুয়াল ফাংশনালিটি আছে, যে এ কিছু জিনিসকে রিপ্রেসও করে হয়তোবা, আবার কিছু জিনিসকে সে অ্যাক্টিভেটও করে। এইজন্য এর ওকে। নামটাই হচ্ছে রিপ্রেসর অ্যাক্টিভেটর প্রোটিন। হ্যাঁ, সো তুমি এখন যে সেকেন্ড কোশ্চেনটা যেটা ছিল যে মানে আমরা ট্রাইপ্যানোসোমা ব্রুসিয়াতে আমার ফাইন্ডিংস ছিল যেটা, যে এই প্রোটিনে আমরা আরআরএম বা আরএনএ রিকগনিশন মোটিভটা দেখেছি বা ফাইন্ড হুম, আউট হুম, করেছি, হুম। বা যেটা হয়তো বা হায়ার ইউক্যারিওটস এ থাকে না। সো কেন আচ্ছা। থাকে না? ওকে, ওকে। না, রেজাল্টস এ আমরা যাবো। বাট আচ্ছা, আচ্ছা। আমার মাঝখানে মনে হলো যে এই পার্টিকুলার প্রোটিনটার কি হাই রেজোলিউশন স্ট্রাকচার সলভ হয়েছে কিনা তোমরা কি সো দেখেছো? আমরা আমরা আমাদেরটা করেছি। আমরা হচ্ছে যে ওকে। এনএমআর স্ট্রাকচার এনালাইসিস করে আমরা এর মানে পুরো ফুললি স্ট্রাকচারটা এনালাইসিস করেছি। বাট এই বা প্রোটিনের অনেক ভেরিয়েশন আছে। অন্যান্য অর্গানিজমে অন এন্ড ডিফারেন্ট অন, থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, ইভোলিউশনারি এটা ডিফারেন্ট, যেমন হিউম্যান হোমো স্যাপিয়েন্স, মানে মানে তারপর ধরো যেটা মানে ইস্টে বা আদার হুম। ইউক্যারিওটস এ, মানে মেইন যে কিছু, কিছু ডিফারেন্সটা আমরা থ্রু আউট দ্যা মানে স্পেসিস আমরা ডিফারেন্সটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তো আচ্ছা। আমি রেজাল্টে যাবো। বাট এখানে জাস্ট আরেকটা কোয়েশ্চেন যে তোমরা যখন স্টাডিটা শুরু করলে, তো তখন এই ফিল্ডে বা এই পার্টিকুলার মেকানিস্টিক্যালি মানে কি জানা ছিল না বা কোথায় গ্যাপ ছিল আচ্ছা। যে জন্য স্টাডিটা শুরু করলে আরকি? হ্যাঁ। হ্যাঁ, একদমই, একদমই। এটা তো মেইন কোয়েশ্চেন যে এই মানে হুম, এই হুম, হুম। ম্যানুস্ক্রিপ্ট বা বলো আমার এই প্রজেক্ট যেটা আমরা আসলে মোর দ্যান 5-6 ইয়ার্স আমরা এটার উপর কাজ করেছি। সো যাই হোক, তো তোমার কোয়েশ্চেনটা যে আমাদের কি মোটিভেশন ছিল বা আমরা কি জানতাম না বা কি জন্যে এক্সাক্টলি। মানে আমার এটা স্টাডি করা দরকার ছিল। সো যদি আমরা যেটা বলি যে টি ব্রুসে যে স্ট্রাকচার তো আসলে আমাদের দেখাচ্ছি না এখানে, বা যদি বলি যে আমরা টি ব্রুসে র‍্যাপ 1 হোক বা র‍্যাপ 1 এর মিব অ্যান্ড মিব লাইক ডোমেন বলে একটা ডোমেন থাকে। সো আমরা নরমালি জানি যে মিব অ্যান্ড মিব লাইক ডোমেন, এই ডোমেন গুলো আসলে রেসপন্সিবল ফর বাইন্ডিং নিউক্লিক অ্যাসিড হুইচ কুড বি লাইক ডিএনএ, আরএনএ। সো কাইন্ড অফ এইটা। আর হচ্ছে আরেকটা যেটা আমরা জানি যে এই ডিএনএ যে বাইন্ড করে, সো এই ডিএনএ বাইন্ডিং অ্যাক্টিভিটিস এর রোলটা কি এই র‍্যাপ1 এর? এই ডিএনএ বাইন্ডিং অ্যাক্টিভিটির মাধ্যমে সে আসলে টেলোমিয়ারে বাইন্ড করে, যেহেতু এটা টেলোমিয়ার শেল্টারিং প্রোটিন। আর টেলোমিয়ারের কাজ হচ্ছে টু লাইক মানে টু সেভ লাইক ডিফারেন্ট মানে ফ্রম যেটা আমরা বলি যে টেলোমিয়ার ফিউশন থেকে প্রোটেকশন করা বা স্টেবিলিটি মেইনটেইন করা, ইন্টিগ্রিটি মেইনটেইন করা, না? এজিং সো এর সাথেও সম্পর্ক আছে এজিং মেডিকেল। এর সাথে। বাট এই টিব্রুসিতে যেটা আমরা দেখলাম, হুম, যে টিব্রুসিতে যেটা আমরা দেখেছি যে টেলোমিয়ারে যখন বাইন্ড করে, এটা হচ্ছে এটা তার সাবটেলোমেরিক জিনগুলাকে সে সাপ্রেস করে। ঠিক আছে? তো আমি বলছি সাপ্রেস করে। তাহলে কিভাবে ও সেই এই যে একটা জিন আমরা যে বলছি একটা সিঙ্গেল টাইম একটা জিন কিভাবে এক্সপ্রেস করে? আমি যদি বলি ওকে। যে এটা টেলোমিয়ারে বসে থাকে, সে একটা কমপ্লেক্স ফর্ম করে এবং ফর্ম করে সে তার সাবটেলোমেরিক সব জিনগুলোকে সাপ্রেস করে রাখে। তাহলে কিভাবে সে একটা ওই সার্টেন টাইমে সে একটা ভিএসজি বলো বা যে এই মানে সালফারাস গ্লাইপ্রোটিনটা একটা কিভাবে সে ট্রান্সক্রিপশনটা মানে হুম, কন্টিনিউয়াসলি হতে থাকে, এক্সপ্রেশন হয়। সো সেইটা জানার জন্যই আমাদেরকে আরো ডিপ স্টাডি বা মেকানিস্টিক্যালি স্টাডি করা দরকার ছিল, এবং সেই কারণেই আমরা এই স্টাডিটা রান করেছি। ওকে, ওকে। আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা। তো অনেকগুলা আ ফিগার আছে বা অনেকগুলা কাজ করেছো তোমরা। সব তো আর ডিপ ডিসকাশন এ যাওয়া যাবে না। বাট তোমার মেজর ফাইন্ডিংস গুলো একটু শেয়ার করো তাহলে। আচ্ছা, সো মেজর ফাইন্ডিং যেটা ছিল, সো হুম, মেজর ফাইন্ডিং আমরা পেয়েছি যে যেটা আমরা অন্য মানে অন্য র‍্যাপনে হয়তোবা নেই, বা যেমন হিউম্যান র‍্যাপনে আমরা যেটা দেখিনি, যে সেটা হচ্ছে যে আমরা যেটা আগে জানতাম, মাই যদি আমি আসলে রেফারেন্স টানি এই হুম। পাবলিকেশন এর আগেই, জাস্ট তার ২ বছর আগে যেটা আমার প্রিভিয়াস ফাইন্ডিং ছিল মাই সায়েন্স অ্যাডভান্স পেপার। সো সেটা আচ্ছা। ছিল যে আমরা দেখিয়েছি যে কিভাবে আ টি র‍্যাপ1 ডিএনএ তে বাইন্ড করে, যে ইন্ডিপেন্ডেন্ট নাকি ভায়া
আদার প্রোটিন ইন টেলোমিয়ার, রাইট? বিকজ টেলোমিয়ার যে প্রোটিন কমপ্লেক্সটা একটা প্রোটিন না, সেটা মাল্টিপল প্রোটিন। যেমন একটা প্রোটিন হচ্ছে TRF, 1 TRF ইন হিউম্যান, বাট in Trypanosoma brucei only 1 TRF, that is called telomere recognition factor. Okay, so RAP1 in human, মানে হিউম্যান বা হায়ার অর্গানিজমে RAP1 আসলে টেলোমিয়ারে বাইন্ড করে থ্রু আদার টেলোমিয়ার প্রোটিন, নট ডিরেক্টলি। বাট আমার প্রিভিয়াস ফাইন্ডিংস আমি কি দেখিয়েছি যে আসলে ইন ট্রাইপানোসোমা ব্রুসিয়াই যে টিবির RAP1 এর যে ডিএনএ বাইন্ডিং অ্যাক্টিভিটিস আছে, সে আসলে সেই ডিএনএ বাইন্ডিং অ্যাক্টিভিটিস এর মাধ্যমে টেলোমিয়ারে সরাসরি বাইন্ড করছে, সে আরেকটা প্রোটিনের সহায়তা নিচ্ছে না। ঠিক আছে? সো এটা ছিল আমার প্রিভিয়াস ফাইন্ডিং। সো সেই প্রিভিয়াস ফাইন্ডিং এর আমাকে যাওয়া লাগলো জাস্ট বিকজ টু গিভ দ্য রেফারেন্স হোয়াই দিস ফাইন্ডিংস, না? সো আমরা এই পেপারে যেটা দেখলাম যে TB-RAP1 এর যে নিউক্লিক অ্যাসিড বাইন্ডিং অ্যাক্টিভিটিস, এ বোথ ডিএনএ কেও বাইন্ড করে, সে বোথ আরএনএ কেও বাইন্ড করে, এবং ডিএনএ বাইন্ড করে যেটা বাইন্ড করার মাধ্যমে টেলোমিয়ারে সে অ্যাসোসিয়েট বা শেল্টারিং কমপ্লেক্স ফর্ম করে থাকে। বাট যখন সে আরএনএ বাইন্ড করে তখন হচ্ছে সে কিভাবে বাইন্ড করে, সে হচ্ছে যে আমরা যেটা বলছি যে ভিএসজি যে এক্সপ্রেশন হচ্ছে, সো ভিএসজি এক্সপ্রেশনের সাইট হচ্ছে, টোটাল ট্রান্সক্রিপশন সাইট হচ্ছে 15, মানে যে কম্বিনেশনটা ডিফারেন্ট, বা যেহেতু এট এ সিঙ্গেল টাইম একটা হয়, সো এদের মাঝে সুইচিং হয়, সো ডিফারেন্ট এক্সপ্রেশন সাইটগুলোর মাঝে সুইচিং হয়। সো যখন আরএনএ বাইন্ড করে তখন অ্যাক্টিভ ভিএসজি যে লোকাস, সেখানে যেহেতু আমি বলছি মানে অ্যাক্টিভ ভিএসজিটা অনেক বেশি এক্সপ্রেস করে এবং আদার ভিএসজি গুলো সাইলেন্টলি বসে থাকে। সো সেখানে TB-RAP1 যে আরএনএ এর সাথে বাইন্ড করে, সে বাইন্ড করার মাধ্যমে সে তখন আসলে প্রহিবিট করে টু RAP1 টু গো টু টেলোমিয়ার এন্ড বাইন্ড টু দ্য ডিএনএ। সো এটা আসলে কাইন্ড অফ কন্ট্রাডিক্টরি টু ইচ আদার। যখন আরএনএ তে বাইন্ড করে তখন সে কাইন্ড অফ ইনহিবিট বা কাইন্ড অফ প্রহিবিট করে টু বাইন্ড টু ডিএনএ, বাট যখন ডিএনএ বাইন্ড করে তখন সে প্রহিবিট করে আরএনএ কে বাইন্ড, কাইন্ড অফ যে অ্যান্টি টু ইচ আদার। সো দ্যাট ইজ ওয়ান অফ ওকে। আচ্ছা, দুইটা ফলো আপ কোশ্চেন। সো শিওর। ভিএসডির অনেক ফাংশনই দেখছি আমরা ইন্ট্রাসেলুলার আরকি। তো যেহেতু এটা একটা সারফেস প্রোটিন হিসেবে রোল আছে, তো সারফেসে এই প্রেজেন্টেশনটা কখন হয়? এদের সাইকেলের বা সারফেস প্রেজেন্টেশন? বা এটা কি সারফেসে পার্টিকুলার কোনো টাইমে যায়? লাইক ইনফেকশনের পরে বা আগে, বা সারফেস প্রেজেন্টেশনটা কখন হয়? একটা। আরেকটা হচ্ছে আরএনএ বাইন্ডিং এর কথা বলছিলে। এটা খুব ইউনিক একটা বিষয়। আ এখানে ইম্পোর্টেন্ট আরকি। তো টেলোমিয়ার ইন্টিগ্রিটি তে তোমাদের একটা স্পেকুলেশন আছে যে টেলোমিয়ার ইন্টিগ্রিটি তে এই আরএনএ বাইন্ডিং টা খুবই ইম্পোর্টেন্ট। তো সেটা নিয়ে একটু বলো যে কিভাবে ইন্টিগ্রিটিটা মেইনটেইন করে এই আচ্ছা, বাইন্ডিং, বা মানে যদি বাইন্ডিংস নাও থাকে বা ফিউচার কোনো স্পেকুলেশন যদি থাকে? আচ্ছা, আচ্ছা। সো যেটা বললা যে ফার্স্টে তোমার ১ম কোয়েশ্চেন এ যদি হ্যাঁ, যাই যে ভিএসজি যে এক্সপ্রেশনটা সেটার কোনো টাইম সেনসিটিভিটি আছে কিনা, বা ইনফেকশন এর আগে পরে কখন এই সারফেস গ্লাইকোপ্রোটিন গুলা। সো যেটা আমি বললাম আমাদের আসলে যে এই ট্রাইপানোসোমার যে প্যারাসাইটের আসলে ২ টা স্টেজ। একটা হচ্ছে প্যারাসাইটিক ফর্ম, যেটাকে আমরা বলি মানে প্যারাসাইটিক ফর্ম অফ দিস আ আ আ হুম, হুম। আ VSG, that is called PVSG, and আচ্ছা। another is like bloodstream form which is VSG. So যখন প্যারাসাইটটা ইনফেকশন করে তো কোন এটা ওদের সরি ওদের লাইফ সাইকেল এর ২ টা স্টেপ কাইন্ড অফ হ্যাঁ, এরকম। হ্যাঁ, ওকে, হ্যাঁ। লাইফ ওকে। সাইকেল ২ টা। একটা হচ্ছে প্যারাসিটিস বললাম সেটসি ফ্লাই এর ভিতরে একটা হুম, লাইফ হুম, হুম। সাইকেল। আরেকটা হচ্ছে যখন কোন হিউম্যান বা রাইট। ক্যাটেলস কে ইনফেকশন করে তখন তার ব্লাড স্ট্রিম এ চলে যায় সরাসরি। তখন তার আরেকটা ফর্ম। সো যে আমরা যে VSG টার কথা বলছি, VSG বা অ্যাক্টিভ VSG বা VSG2, সেটা আসলে ব্লাড স্ট্রিম ফর্ম অফ VSG বা ওকে। BES, we call BES actually. So হুম, যখন প্যারাসাইটটা কোনো হোস্টকে ইনফেক্ট করে তখন সে আসলে এই VSG-টা এক্সপ্রেস করা শুরু করে। সে যখন আচ্ছা। প্যারাসাইটে থাকে তখন এই VSG-টা আসলে সে এক্সপ্রেস করে না। তখন তার আ হুম, তখন বুঝতে তার পারছি। VSG কোডটা রাইট। ডিফারেন্ট থাকে। সেটা হচ্ছে হুম, হুম। প্যারাসাইটিক ফর্ম। এইটাই। ওকে, আর ওকে। আচ্ছা। আর তোমার ফলো আপ কোয়েশ্চেন যে 2nd টা যে কিভাবে এই আরএনএ বাইন্ডিং টা আসলে মানে ইন্টিগ্রিটিটাকে টেলোমিয়ারের ইন্টিগ্রিটিটাকে রাইট। মানে হেল্প করে। সো আমি যেটা বললাম আবারও আমি সেই টপিকে যাই যে আরএনএ যখন ভিএসজি অ্যাক্টিভ ভিএসজির সাথে যে আম রেবি র‍্যাপনটাকে যে যায় এবং সে বাইন্ড করে, সে আসলে এটাকে
হেল্প করে টু রিড থ্রু ট্রান্সক্রিপশন। যে আমরা যেটা বলতেছি যে যে মানে এটা তো একটা ইউনিট না, মানে এই ট্রাইপানোসোমা ব্রুসিয়েতে এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা একটা ইউনিট দিয়ে চলে যেটা আন্ডার আরএনএ পলিমারেজ 1. So for example, subtelomeric gene, then like VHG, then at the end telomere and telomere associated protein. So যখন এই আরএনএ বাইন্ডটা করে এবং টেলোমিয়ার প্রোটিন গুলা কাইন্ড অফ সরে যায়, সে হচ্ছে ট্রান্সক্রিপশন যে রেগুলেশনটা সে আসলে রিড থ্রু ট্রান্সক্রিপশনটা কন্টিনিউয়াসলি হতে থাকে টু মেইনটেইন দিস হোল ইউনিট, সো দ্যাট ক্যান হেল্প ফর দিস জিনোম ইন্টিগ্রিটি অফ দ্য টেলোমিয়ার। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। সো তুমি বলছিলে যে এই র্যাপ1 প্রোটিনটার ডিএনএ বাইন্ডিং এবং আরএনএ বাইন্ডিং এর মধ্যে একটা কম্পিটিশন হয়। তো আচ্ছা। ইজ এ পার্ট অফ মেকানিজম। সো তো এইটা কি অন্যান্য অর্গানিজমেও এই টাইপের মেকানিজম আছে কিনা, মানে লিটারেচারে কি দেখা যায় আর কি? সো যেটা আমরা 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 যে ফাইন্ডিংসটা করলাম, মানে আমি অন্যান্য কিছু মানে মানে ফ্রম লিটারেচার যেটা আমি জানি যে আরআরএম টা আসলে আছে, যেমন হিউম্যান নিউক্লিয়ার আরএনপি তেও আরআরএম ডোমেন দেখা গেছে, বা আদার্স প্রোটিনেও অন্য প্রোটিনেও মানে নিউক্লিয় প্রোটিনেও আমরা আরআরএম ডোমেনটা দেখেছি। বাট আরআরএম ডোমেন থাকা মানে কি, যে আরআরএম ডোমেন আছে তার মানে আরএনএ রিলেটেড অ্যাক্টিভিটিস অবশ্যই আছে। আরএনএ বাইন্ডিং, যেহেতু এর নামই আরএনএ রিকগনিশন মোটিভ, সে আরএনএ কে বাইন্ড করতে পারে বা রিকগনিশন করতে। বাট আমাদের যে ফাইন্ডিংসটা যে মানে এই যে আরএনএ ডিএনএ এর কম্পিটিশনটা, যখন এটা বাইন্ড করে ওটা কম্পিট করে, এটা বাইন্ড করতে দেয় না, পরে আরএনএ কে বাইন্ড করলে সে কম্পিট করে ডিএনএ এর সাথে, ডিএনএ কে বাইন্ড করতে দেয় না, ডিএনএ তে বাইন্ড করলে সে হচ্ছে বসে থাকে ইন দ্য টেলোমিয়ার, সে হচ্ছে ওই ট্রান্সক্রিপশন ইলংগেশনটাকে মানে কাইন্ড অফ স্টক করে রাখে না, স্টক করে রাখে। তো তখন আরএনএ বাইন্ডিংটাকে মানে করতে দেয় না। যে কম্পিটিশনটা এটা আসলে একদমই নবেল ইন আওয়ার লিটারেচার, আই মিন আওয়ার ম্যানুস্ক্রিপ্ট। আই আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ডারফুল। তো যেটা আলটিমেটলি বিগ পিকচার কোশ্চেন, সো এটা কোনোভাবে ধরো অ্যান্টি প্যারাসাইটিক এজেন্ট তৈরিতে তোমাদের স্টাডিটা কিভাবে হেল্প করতে পারে, বা এই ফাইন্ডিংস গুলা ইন ফিউচার? আচ্ছা, খুবই ভালো কোশ্চেন, এবং দিন শেষে এটাই আসলে আমাদের বিগ পিকচার টার্গেট, যে আসলে কিভাবে এটা মানে হিউম্যান কাইন্ডের জন্য কাজ করতে পারে, বা কোনো ড্রাগ ডেভেলপমেন্ট বা অ্যান্টি প্যারাসাইটিক এজেন্ট হিসেবে কাজ করতে পারে কিনা। সো যেটা থ্রু আউট আওয়ার ডিসকাশন, যেটা আমি কন্টিনিউয়াসলি বলে গেলাম, যে টেলোমিয়ার প্রোটিন নট অনলি র্যাপ1, যে টেলোমিয়ার এই প্রোটিনগুলা হচ্ছে কন্ট্রোল করছে টু মেইনটেইন দিস অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন and this VHG monolithic expression, which is important for antigenic variation, right? So if we can target this telomere associated protein to disrupt this antigenic variation, that can be actually work as a anti-parasitic, because parasites serve মানে যে সার্ভাইবিলিটি, পারসিস্টেন্ট সার্ভাইবিলিটিটা হচ্ছে এই মেইনটেনেন্সের মাধ্যমে। সো যদি আমরা মেইনটেনেন্সটাকে ডিসরাপ্ট করতে পারি, through by targeting this telomere associated protein, that can be act as anti-parasitic functions, right? I understand. স্ট্যাবিলিটিটা নষ্ট করে দিতে হবে। সামটাইমস স্ট্যাবিলিটি নষ্ট করাটাও মনে হয় ইম্পর্টেন্ট, হ্যাঁ সামটাইমস। হিউম্যান স্ট্যাবিলিটির জন্য মাইক্রো অর্গানিজম স্ট্যাবিলিটি নষ্ট করে দিতে হবে। একদমই। তো আমরা খুবই স্বার্থপর। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ মার্জিয়া। সো লাস্ট মিনিট তোমার কি কোনো টেক হোম মেসেজ আছে কিনা, স্পেশালি যেহেতু আমাদের প্রোগ্রামটা বাংলাদেশের বা বাংলা ভাষাভাষী মানুষের জন্য, বাংলায় করছি আমরা, তো অনেক হয়তো সায়েন্সের স্টুডেন্টরাও প্রোগ্রামটা দেখবে। তো সায়েন্সে যারা স্টাডি করছে, তো তাদের জন্য বা ওভারঅল কোনো মেসেজ আছে কিনা তোমার? আচ্ছা, ফার্স্টে তোমাকে ধন্যবাদ দিতে হয় যে তুমি এত চমৎকার ওয়ান্ডারফুল একটা প্ল্যাটফর্ম করলে বা করছো, মানে টু ব্রিং আওয়ার বাংলাদেশি সায়েন্টিস্ট টু টক অ্যাবাউট দেয়ার রিসার্চ, whereas people are making so many podcasts on social media for different other things, but আমি খুবই অ্যাপ্রিশিয়েট করার মতো। মাই প্লেজার। হ্যাঁ, সো সো খুবই থ্যাংক ইউ তোমাকে ফার্স্টলি, যে তুমি এরকম একটা মানে ইনোভেটিভ চিন্তা করেছো, যে আমরা যারা বাংলাদেশ থেকে আসছি, আমরা যারা এখানে সায়েন্স নিয়ে কাজ করছি ইন হায়ার এডুকেশনে, বাট হায়ার এডুকেশনের পরে যারা রিসার্চে আমরা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি, সেটা খুবই ইম্পর্টেন্ট যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে হয়তো আমার বাংলাদেশে আরো 5 জন
যদি 10 জনও দেখে, আমি 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 সবাইকে টার্গেট করছি না, আরো 10টা মানুষও যদি দেখে এনকারেজড হয়ে সেও রিসার্চে কাজ করতে যায়, দ্যাট ইজ আওয়ার আলটিমেট লাইক গেইন। হ্যাঁ, আমরা এজ এ বাংলাদেশি আই ফিল দ্যাট ইজ আওয়ার আলটিমেট গেইন। সেটাই আমরা আসলে দিন শেষে আসলে অ্যাচিভ করলাম। সো তুমি যেটা বললে যে আমরা যারা সায়েন্সে কাজ করি আমার কোনো মেসেজ আছে কিনা, হ্যাঁ, যেটা আমি অ্যাজ এ আই এম এ উইমেন, সো আই এম অলওয়েজ সাপোর্টিং উইমেন ইন সায়েন্স। উইমেন have to be in the power and we have to go to in leadership, so I always support and like advocate for like women's. So যেটা আমি বলতে চাই যে বাংলাদেশ থেকে আসা যদিও একটা সময়ে মেয়েরা হয়তোবা একটু পিছিয়ে ছিল রিসার্চ, এডুকেশন ওভারঅলই একটা সময় পিছিয়ে ছিল। বাট দিনে, দিনে আমরা দেখছি যেটা খুবই হোপফুল যে ডে বাই ডে মেয়েদের পার্টিসিপেশন ইন হায়ার এডুকেশন, ইন পার্টিসিপেশন ইন রিসার্চ, ইন টেক, যেটা আমরা বলি যে স্টেমে কেন মেয়েরা কম, কিন্তু না, এখন আসলে স্টেমেও মেয়েরা অনেক এগিয়ে। সো আমি আসলেই চাই যে আমাদের এই যে কথাবার্তা, যে আমাদের এই কাজগুলোর মাধ্যমে যদি আমরা প্রচার করি, আরো বেশি, বেশি বাংলাদেশি মেয়েরা বা বাংলাদেশি মেয়ে, যদি আমি স্পেসিফিক্যালি বলি, তারা যদি আরো এনকারেজড ফিল হয় এবং তারা আরো বেশি সায়েন্সে আসে, সেটা আমি আমি খুবই মানে হোপফুল যে আমাদের আরো বেশি পার্টিসিপেশন আমরা ইন ফিউচার দেখব। এবং দিন শেষে সেটাই এজ এ উইমেন, সেটাই আমার দিন শেষে আমার ফাইনাল উইশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি হ্যাঁ, অবশ্যই তোমাদের মতো ইয়াং সায়েন্টিস্ট থেকেই আরো ইন্সপায়ার্ড হবে মেয়েরা এবং কনফিডেন্ট হবে। নট অনলি মেয়েরা, ছেলেরা সবাই কনফিডেন্ট হবে যে না, ইটস পসিবল টু ডু সামথিং গ্রেট। থ্যাংক ইউ সো মাচ মার্জি, আমার এই প্ল্যাটফর্মে এসে তোমার সায়েন্সের স্টোরিটা শেয়ার করার জন্য। এবং দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ দেখার জন্য। সাথে থাকবেন। থ্যাংক ধন্যবাদ। ইউ।